হ্যালো এভরিওয়ান, ডিয়ার এইচএসসি 2026 অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি টপিক নিয়ে আসলাম। পরীক্ষা আগামীকালকে, মানে সকালে পরীক্ষা, আগামীকালকে না সকালে। তো তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিশ্চয়ই ভালো করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা উদ্দীপক নিয়ে আসছি, ইটস ভেরি ভেরি কমন তোমাদের জন্য। দেখো এখানে আমি লাস্ট ক্লাসে কিন্তু তোমাদেরকে মুদ্রা সংকুচন খুব ভালো করে দেখিয়েছি। এখানে দেখো যে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকুচনের মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা এখানে জানতে পারবো এই কোয়েশ্চেনের মাধ্যমে। এখানে একটা জিনিস খেয়াল করবা যে আমাদের চিত্র এখানে আছে রেখাচিত্র, দুইটা রেখাচিত্র। এখানে কি আছে ওয়াই জে, ওয়াই পি, এবং ওদিকে হচ্ছে কি আমাদের কি 45 ডিগ্রি কোণ দিয়ে আছে একটা চিত্র। এখানে হচ্ছে এডি ওয়ান। এই এডি ওয়ান মানে হচ্ছে কি আমরা জানি যে প্রাথমিক চাহিদা রেখা, এটা হচ্ছে প্রাথমিক দ্বিতীয় যেটা পরবর্তী চাহিদা রেখা। এখানে দুইটা এডি ওয়ান এডি টু হচ্ছে দুইটা চাহিদা রেখা, ঠিক আছে। আচ্ছা ওকে, মানে সামগ্রিক চাহিদা রেখা এগুলা, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে পরেরটা দেখো, একটু পরেরটা। এই যে এখানে বলছে যে পি ওয়ান পি টু কিউ এফ, এখানে এক্স হবে, এখানে পি হবে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে বিষয়টা, আমি এটা কিন্তু লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এই চিত্রটা হচ্ছে আমাদের কি, প্রথমে হচ্ছে এ, তারপর হচ্ছে বি। তার মানে কি এটা হচ্ছে মুদ্রা সংকুচন। মুদ্রা সংকুচনে কি হয়, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের চাহিদাটা এবং দামটা কমে যায়, পরবর্তীতে কি হয়, কমে যায়। এখানেও ঠিক একই রকম হয়েছে। এটা হচ্ছে ডি ওয়ান, মানে প্রাথমিক চাহিদা রেখা, তারপর দাম এবং চাহিদা কমে গেছে, মানে চাহিদা যখন কমে যায় তখন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে মুদ্রার সংকুচন, আর যখন বেড়ে যায় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে এই যে চিত্র আমরা দেখলাম এটা উদ্দীপকে। এখন আমরা একটু দেখি যে পরের কোয়েশ্চেনে কি দেয়া আছে, আমাদেরকে কোন কোন কোয়েশ্চেনের কথা বলছে এখানে করার জন্য। তো হচ্ছে কি এখানে আমাদেরকে কোয়েশ্চেন বলেছে কোন নাম্বারের সূচক সংখ্যা কি, তারপর হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়, আর্থিক জিডিপি হতে প্রকৃত জিডিপি নির্ণয়ের পদ্ধতি বুঝিয়ে লেখো। আচ্ছা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা 99.9% আমি বলতে পারি এই অধ্যায় থেকে। তোমরা খুব ভালো করে এটা দেখবা যে আর্থিক জিডিপি হতে প্রকৃত জিডিপি নির্ণয়ের পদ্ধতি বুঝিয়ে লেখো। এটা আমরা একটু অ্যান্সার দেখি। এখানে বলছে দেখো কি যে বৃত্তি বছরের দাম সূচক, আমরা এইভাবে এখানে যেরকম আছে ঠিক এইভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে, একটু কাইন্ড অফ মানে মুখস্থ মেমোরাইজিং করে নেবা যে এটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে। যে বৃত্তি বছরের দাম, যখনই বলবে যে তোমাকে জিডিপি হতে প্রকৃত জিডিপি মানে বের করার কথা বলবে, মানে বা পদ্ধতি বলবে, যাই বলুক তোমাকে সেম একই রকম কিন্তু বলবা, এখানে লিখতে হবে। বৃত্তি বছরের দাম সূচক হচ্ছে 100 ধরলাম আমরা, ঠিক আছে। মানে বৃত্তি বছরের দাম সূচক আমরা বার করতে পারি এই যে লেসপিয়ার্সের সূত্র, আমি তোমাদেরকে আগে যে সূত্র দিয়েছি ওই সূত্র দিয়ে আমরা মানে বের করবো। যেমন হচ্ছে গিয়ে পি এন কিউ নট বাই হচ্ছে পি নট কিউ নট ইনটু 100 যেটা আছে, ওইটা হচ্ছে আমাদের সামেশন দিয়ে আমরা, ওইটা হচ্ছে লেসপিয়ার্সের সূত্র দিয়ে আমরা বৃত্তি বছর যদি বলে আমাদেরকে দাম সূচক সংখ্যা ভোক্তা, তাহলে আমরা দাম সূচক এইভাবে বের করবো, ঠিক আছে। তারপর হচ্ছে বৃত্তি বছরের দাম সূচক 100 এখানে বলছে। তারপর পরবর্তী বছরের দ্রব্য ও সেবার দাম দ্বিগুণ হওয়ার কারণে সূচক মানে দাম সূচক যেটা ওইটা বেড়ে 200 হয়ে গেছে, এটা তোমরা লিখবা। তারপর হচ্ছে বিবেচ্য বছরের দাম, যেটা বিবেচ্য বছর মানে কি এই যে 100, ওইটা হচ্ছে বিবেচ্য বছর, ওইটা হচ্ছে ভিত্তি বছর আমরা বলে থাকি। বিবেচ্য বছরের দাম সূচকের সাহায্যে আর্থিক জিডিপিকে প্রকৃত জিডিপিতে রূপান্তর করা যায়। তার মানে কি আমরা বিবেচ্য যে বছর আছে এই যে এটার দাম অনুযায়ী এই বছরের দাম সূচকের সাহায্যে আমরা এই সূচকের সাহায্যে আমরা কিন্তু প্রকৃত জিডিপিকে খুব সুন্দর করে বের করতে পারি। আর্থিক জিডিপিকে মানে আর্থিক যে জিডিপি আছে ওইটাকে আমরা প্রকৃত জিডিপিতে রূপান্তর করতে পারি। তারপর হচ্ছে যেমন আমরা ধরলাম ফর এক্সাম্পল যে বর্তমান বছর, এটা কিন্তু সবসময় লিখবা। এই যে এটা এতটুকু পর্যন্ত এই প্রশ্নের জন্য, এই প্রশ্নের উত্তরের জন্য আমি যা এখন দিতেছি সবগুলা সেম একইভাবে দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা ওকে, বর্তমান বছরের দাম ভিত্তিতে মোট দেশজ উৎপাদন, যেটা আমরা বলে জিডিপি, ঠিক আছে, মোট দেশজ উৎপাদন যেটা দেশজ মানে জিএনপি, ঠিক আছে, যে দেশজ মানে জিএনপি, ওকে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, আর জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ওকে। তার মানে কি যেন বর্তমান বছরের দামের ভিত্তিতে মোট দেশজ উৎপাদন 400 কোটি টাকা, মানে এটা হচ্ছে বর্তমান বছরের দামের ভিত্তিতে। এবার স্থির দাম মানে কি, জিডিপি বা স্থির দাম আমরা বলবো যে আমাদের হচ্ছে গিয়ে আমরা আগের যেটা আছে ওইটা, যেমন হচ্ছে এবারে স্থির দামে জিডিপি বা প্রকৃত জিডিপি নিচে সূত্রে আমরা নির্ণয় করা সম্ভব। যেমন এখানে আমরা লিখবো যে সুতরাং প্রকৃত জিডিপি হচ্ছে আমাদের এই যে সূত্র আছে এটা লিখবো। প্রথমে আমরা তো বার করতে বলছি প্রকৃত জিডিপি না, এখানে বলছে প্রকৃত জিডিপি নির্ণয় করতে বলছে। যে কিভাবে আমরা করবো, এটা সূত্র হচ্ছে আমাদের উপরে চলতি দাম মানে চলতি দামে জিডিপি লিখবো, নিচে দাম সূচক যেটা আছে আমরা ওইটা লিখবো, তারপর হচ্ছে আমাদের 100 দিয়ে গুণ করবো। এখন দেখি আমরা 800 কি মানে এখানে যদি তুমি 400 ধরো তাহলে ওইটার দ্বিগুণটা ধরবা এখানে, ঠিক আছে। 800 তারপর হচ্ছে 200 মানে কি আমার এটা হচ্ছে গিয়ে বর্তমানে, এটা দাম সূচক মানে কি বর্তমানের দাম সূচক, বর্তমান দাম সূচক কত এখানে দ্বিগুণ হয়েছে না, আগের থেকে 200 হয়েছে, এইটা হচ্ছে আমাদের নিচে হবে, এটা দাম সূচক হবে। তারপর আমরা 200 দিলাম গুণ 100 দিলাম, তারপর আমরা যদি ভাগ করে গুণ করি তাহলে আমাদের এখানে 400 কোটি টাকা হয়ে যায়। এইভাবে কিন্তু বের করতে পারে, ঠিক আছে। তার মানে এখানে প্রকৃত জিডিপি ঠিক এইভাবে বের করবো। এই যে আমি যতটুকু দেখিয়েছি সেম একইভাবে কিন্তু
একটু করবা, এটা কিন্তু কাইন্ড অফ মেমোরাইজিং, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমাদেরকে বলছে যে এখানে আমরা ওতে জিডিপি বলছে ডিফ্লেটর বের করার কথা বলছি, তাহলে জিডিপি ডিফ্লেটর মানে কি, যে কতটুকু, ঠিক আছে, এটা মানে কত হয়, এটা কত হয়, এটা 2 হবে, কারণ হচ্ছে কি আমি এখানে দেখো যে আমাদের আগে ছিল কত 800, তারপর হচ্ছে কি 400, তারপর যখন আমি যদি ভাগ করে ফেলি তাহলে 2 হয়, মানে আর্থিক জিডিপি দিয়ে প্রকৃত জিডিপিকে ভাগ করতে হবে। আর্থিক জিডিপি আমার কত হয়েছে, আর্থিক জিডিপি হচ্ছে 800 বের হয়েছে, এটা হচ্ছে আমাদের আর্থিক জিডিপি, এটা হচ্ছে কি 800, এটা হচ্ছে 800 আর্থিক জিডিপি, আর এটা হচ্ছে আমাদের মানে প্রকৃত জিডিপি 400 না, তাহলে আমরা আর্থিক জিডিপি দিয়ে প্রকৃত জিডিপিকে ভাগ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের জিডিপি ডিফ্লেটর, ঠিক আছে। তাহলে আমরা কি খুব সুন্দর করে কিন্তু প্রকৃত জিডিপি বের করতে পারবো আর্থিক জিডিপি থেকে। এটা কিন্তু মানে আমি যেরকম দেখিয়েছি A to Z পুরোটা সেম কিভাবে লিখবা। তারপরে এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে, যে বৃত্তি বছরের দাম স্তর বিবেচনা করে প্রকৃত জিডিপি পরিমাপ করা হয়, এক্ষেত্রে সে বৃত্তি বছর থেকে চলতি বছর পর্যন্ত দাম স্তর কি হারে বাড়লো, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার কত তা জানা যায় জিডিপি ডিফ্লেটর থেকে। মানে কি কতটুকু পরিমাণ বেড়েছে এটা কিন্তু ডিফ্লেটর মাধ্যমে মানে বুঝতে পারবো এটা। তাহলে আমরা এখানে 2 হয়েছে, তার মানে কি আমরা বুঝতে পারছি যে কতটুকু বের হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা মুদ্রাস্ফীতির হার, এটা কিন্তু হারটা, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে তোমরা কিন্তু খুব সুন্দর করে এটা মানে দেখে যাবা পরীক্ষায় আগে, সকালে তোমরা দেখতে পারো, এটা খুব সুন্দর করে দেখে খাতায় না দেখে লিখবা, ঠিক আছে, মানে না দেখে লিখে ওইটা কিন্তু প্র্যাকটিস করে যাবা, পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি এটা। আচ্ছা এখানে তোমাদের এই যে ঘ নাম্বারে আমরা এটা ঘ নাম্বার দেখেছি, এখন হচ্ছে ঘ নাম্বারে কি কোয়েশ্চেনে বলেছে যে রেখাচিত্রটিতে মুদ্রা সংকুচিত মুদ্রা সম্পর্কিত যে ধারণা প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। আচ্ছা চলো আমরা একটু দেখি যে আমরা কিন্তু দেখেছি যে মুদ্রা সংকুচনের বিষয়টি এখানে দেখা গেছে, এখন উত্তরটা দিকে কিরকম হতে পারে, এটা উত্তরটা কিন্তু আমরা খুব সুন্দর করে দেখবো, তারপর আমরা ওইটা লিখে ফেলবো। এখানে রেখাচিত্রটিতে মুদ্রা সংকুচনের ধারণা প্রকাশিত হয়েছে। মুদ্রা সংকুচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা। মুদ্রাস্ফীতি হচ্ছে যে আমি তোমাদেরকে বলি যে মুদ্রাস্ফীতি হচ্ছে কি ওইটাই যখন হচ্ছে গিয়ে আমরা কম পরিমাণ দ্রব্য বেশি পরিমাণ টাকা দিয়ে কিনি বাজারে বা কোনো একটা অবস্থাতে বা পরিস্থিতিতে, তখন হচ্ছে সেটাকে মুদ্রাস্ফীতি বলে। আর যখন আমরা বেশি পরিমাণ পণ্য কম টাকা দিয়ে কিনি তখন সেটা হচ্ছে গিয়ে আমাদের মুদ্রার সংকুচন। আচ্ছা তারপরে এখানে বলছে যে মুদ্রা সংকুচন, আমরা দেখেছি চিত্রটা, মুদ্রা সংকুচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা যখন দেশে দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয়। কি মানে দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান, মানে দ্রব্য সামগ্রী বেশি থাকবে এবং অর্থটা কম থাকবে, তখন দাম স্তর ক্রমাগত অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে, তাকে মুদ্রা সংকুচন বলে। মুদ্রা সংকুচনের ফলে দাম স্তর হ্রাস পায়, বিনিয়োগ ও উৎপাদন হ্রাস পায়, কর্মসংস্থান হ্রাস পায়, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়, ব্যবসায়ী মুনাফা হ্রাস পায়, সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং জনগণের জীবনযাত্রার মান হ্রাস পায়। এটা কিন্তু তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে খুব সুন্দর করে বৈশিষ্ট্য দিয়েছি যে মুদ্রা সংকুচনের বৈশিষ্ট্যতে যা যা বলা আছে সবগুলো তোমরা এইভাবে লিখে ফেললে কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ড নিম্নগামী হয়ে এবং মন্দাবস্থা দেখা দেয়, এগুলো আমি শুধু লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে মুদ্রা সংকুচনের বৈশিষ্ট্য, এগুলো বিরাজ করলে বুঝতে হবে যে এগুলো মুদ্রা সংকুচনের কথা বলেছে। বা উদ্দীপকে যদি এরকম কোন একটা উদ্দীপক থাকে, এইগুলা থাকে উদ্দীপকে যে এইগুলোর কথা বলেছে যে এখানে কি কি আছে, মুদ্রা সংকুচনের ফলে দাম স্তর হ্রাস পায়, বিনিয়োগ, মানে ধরলো যে কোন একটা দেশে এরকম অবস্থা হয়েছে, তখন বুঝবা যে এটা মুদ্রা সংকুচন নিয়ে বলেছে, বা তোমরা ব্যাখ্যাও করবা এটা নিয়ে, বা চিত্র দিয়ে দিবা। যখন তোমরা মানে চিত্র থাকবে না উদ্দীপকের তখন তোমরা চিত্র দিবা, ঠিক আছে, চিত্র দিলেই কিন্তু মানে পুরোপুরি মার্কস পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে চিত্র থেকে বোঝা যায় যে চিত্রে ভূমিকে উৎপাদনের পরিমাণ, লম্বকে দাম, এস নোট যোগান রেখা এবং D1 D2 চাহিদা রেখা নির্দেশ করে। চিত্র থেকে বোঝা যায় পূর্ণ নিয়োগ স্তরে OQR যোগান স্থির অবস্থায় চাহিদা হ্রাস পেয়ে D1 থেকে D2 হলে দাম স্তর হ্রাস পাবে এবং P1 P2 পরিমাণ হবে। এক্ষেত্রে মুদ্রা সংকুচন প্রভাব হবে P1 P2 BA। এটা আমি তোমাদের লাস্ট ক্লাসে দেখিয়েছি। আই হোপ তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার খুব ভালো করে দিতে পারবা। আর অবশ্যই এটা কিন্তু দেখে যাবা, এটার অ্যান্সার কিভাবে হইলো এটা দেখে যাবা বারবার, এটা কিন্তু খুব সুন্দর করে লিখবা, এইগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আজকের জন্য আমি মনে হয় যে আমার এই সপ্তম অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছে প্র্যাকটিস করা। তোমরা খুব সুন্দর করে প্রত্যেকটা ভিডিও দেখবো বারবার এবং এইগুলো দেখেই পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। সো আমরা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো চ্যাপ্টারের। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।